নমস্কার। অদ্রিজা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ দেবশ্রী চক্রবর্তীর লেখা শিখা গল্পের তৃতীয় পর্ব আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। প্রথম দুই পর্বের সাথে পরিচয় না হয়ে থাকলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তা শোনার অনুরোধ থাকলো। বলে রাখা ভালো, এই গল্পের সাথে বাস্তবের কোনো মিল নেই। গল্পটি পুরোটাই কাল্পনিক। পুলিশ নিয়ে ভয়টা আমার প্রথম দূর হয় থানাতে এক রাত কাটানোর পর। আমাকে ওরা কয়েদে রাখেনি, বরং থানার এক কোণে একটা চেয়ারে বসতে দিয়েছিল। বড়বাবু হেসে বলেছিলেন, আপনি আজ প্রধান তো কি হয়েছে, কাল যদি মন্ত্রী হয়ে যান তো আমি আর ছাড় পাবো? দুজন মহিলা কনস্টেবলকে সব সময় আমার সাথে রাখা হয়েছিল, শেফালিদি আর চায়নাদি। শেফালিদির বাড়ি গোড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতেই। সারা রাত ধরে নানা কথা হলো ওদের সঙ্গে। জানতে পারলাম যে শেফালিদির বাসিন্দা সার্টিফিকেটে নাকি আমার সই আছে। রাতে রুটি আর কুমড়ো আলুর তরকারি দেওয়া হয়েছিল আমাকে। বড়বাবু রাতে রাউন্ডে যাওয়ার আগে বলেছিলেন, কাল আপনাকে কোর্টে পেশ করা হবে। শুনেছি ভালো উকিল ধরেছে আপনার দল, দেখুন কি হয়। পরদিন সকালে শেফালিদি আনন্দবাজারটা আমার সামনে তুলে ধরে। আমার ছবি ছাপা ছিল সেখানে, আর ছিল বিগত 3 বছর ধরে কিভাবে আমি চুরি করে গেছি তার নিখুঁত বর্ণনা। খাতড়া কোর্টে যখন আমি পুলিশ ভ্যান থেকে নামলাম, দেখি আমার স্বামী দাঁড়িয়ে আছে কোর্টের দরজার কাছে। আমাকে ইশারায় কিছু দেখালো, যেন মনে হলো ও বলতে চায় যে সব ঠিক হয়ে যাবে। আমি চুপচাপ অন্যান্য কয়েদিদের সঙ্গে কোর্ট ঘরে ঢুকলাম। সব শেষে আমার কেসটা শুরু হলো। সেখানে প্রায় 1 ঘন্টা প্রবল ঘাত প্রতিঘাতের পর আর সরকারি উকিলের চরম বিরোধিতা সত্ত্বেও অবশেষে আমি জামিন পেলাম। বাড়ি ফেরার আগে শেফালিদি আমার হাতে খবরের কাগজটা দিয়ে বলল, সাবধানে থাকবেন। আমি দুহাতে কাগজটা ধরে বললাম, থাকবো দিদি, এবার সত্যিই থাকবো। শ্বশুর বাড়ি ঢোকার পর বুঝতে পারলাম যে আমার শ্বশুর শাশুড়ি কেউই চান না যে আগামী 1 মাস আমি ওখানে থাকি। কিন্তু এটাও বুঝতে পারলাম যে আমার স্বামীর দাপুটে ওরা বেশি কিছু বলে উঠতে পারল না। পরের কয়েকটা দিন যেন এক একটা বছরের মতো মনে হচ্ছিল। কারুর সাথে কথা বলতে পারছিলাম না। মেয়েটাও আমার কাছে আসছিল না, শুধু সেদিনের মতো দূর থেকে আমাকে দেখে যাচ্ছিল, আর আমিও ওকে। সেদিন সারা দুপুর আমি ছাদে বসে কাটালাম আর চেয়ে থাকলাম সেই বিশাল জলাধারের দিকে। সূর্যের হলুদ আভাও যখন মুছে গেল সেই নীলাভ জল থেকে, তখন আমার স্বামী এলো কল্পনাকে কোলে নিয়ে আমার পাশে। যা হয়েছে ভুলে যাও বউ, দোষ আমারই, নিজের লোভে তোমার জীবনটা নষ্ট করলাম। আমি কিছু বললাম না, শুধু তাকিয়ে থাকলাম সেই কালো জলরাশির দিকে। ওরা তোমার বিরুদ্ধে অনাস্থা এনেছে। কাল সভা হচ্ছে পঞ্চায়েতে, তোমাকে সরিয়ে অন্য একজনকে প্রধান করা হবে। আমি তাকাই, প্রথমবার মনে হলো ও যেন আমাকে ভয় পাচ্ছে। কাল শেষবারের মতো আমার সাথে পঞ্চায়েতে যাবে তুমি, আর কোনোদিনও তোমায় কিছু বলবো না, বুঝলে? আমি কল্পনাকে নিজের কোলে নিলাম। তোমার কাছে বাপি সেনের নাম্বার আছে? স্বামী যেন আকাশ থেকে পড়ল। মানে? আমি আজ রাতে বাপি সেনের সাথে দেখা করতে চাই, তুমি ব্যবস্থা করো। বাপি সেনের বাড়ি গোড়াবাড়ি অঞ্চলেই। আমরা ওনার ঘরে পৌঁছালাম
রাত 10:45। আমাদের বসার ঘরে বসিয়ে উনি সামনের চেয়ারে বসে বললেন, কি চাই বলো। আমি উঠে ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করি। তারপর নিজের চেয়ারে বসে বলি, কাল আমার বিরুদ্ধে অনাস্থা নিয়ে মিটিং আছে, জানেন তো দাদা? হ্যাঁ, জানি তো। কাল আমাদের দলের 3জন যেন মিটিংয়ে না আসে, আর আপনার দলের 3জনই যেন মিটিংয়ে থাকে। কেন? বাপি সেন অবাক হলেন। আমি কিছু বুঝতে পারছি না। দাদা, আমি প্রধান থাকতে চাই, কিন্তু আপনাদের দলের হয়ে ভেতরে ভেতরে। আমি দল ছাড়ব না, কিন্তু আপনি যা বলবেন তাই শুনব। আমি কথা দিচ্ছি দাদা, 2013 পঞ্চায়েতে গোড়াবাড়ির সব কটা আসন আপনার দলের হবে। বাপি সেন বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলেন আমার দিকে। তারপর একটা সিগারেট ধরিয়ে বললেন, যদি এগুলো সত্যি হয় তো এই বাপি সেনের ফুল সাপোর্ট পাবে, কিন্তু যদি ওই পরেশের চাল হয় তাহলে খাতড়া ব্লকে আর সংসার করতে হবে না। আমি হাসি। আমি জানি দাদা, কথা দিচ্ছি এবার থেকে গোড়াবাড়িতে যদি একটা ঘাসও জন্মায় তাহলে তাতে বাপি সেনের নাম লেখা থাকবে। পরদিন কল্পনাকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাঠিয়ে একটা লাল পেড়ে সাদা শাড়ি পরে আমি স্বামীর সেই মোটর বাইকে চেপে গোড়াবাড়ি পঞ্চায়েত অফিসে যাই। বাইরে প্রচুর ভিড়, কিন্তু দেখে বুঝতে পারলাম যে এরা সবাই বাপি সেনের লোক। মিটিং রুমে ঢুকে দেখি আমাদের দলের উপপ্রধান ছাড়া কেউ আসেনি। অন্যদিকে বিরোধীদের 3জনই উপস্থিত। ব্লক অফিস থেকে ফিশারি এক্সটেনশন সাহেব এসেছেন। পুরো মিটিংটা তিনিই চালাবেন। 11:30 পর্যন্ত যখন আর কেউ এলো না, ফিশারি সাহেব তখন জানালেন উনি প্রকাশ্য ভোটাভুটি করবেন। ঠিক তখনই উপপ্রধানের মোবাইলে একটা ফোন আসে, আর কিছুক্ষণ কথা বলার পর তিনি উঠে বললেন, এই মিটিংটা বেআইনি। আমাদের দলের 3জনকে ঘরে গিয়ে থ্রেট করা হয়েছে। মিটিং অন্য একদিন হবে। ফিশারি সাহেব কিছু বলার আগে আমি বলে উঠি, স্যার, আপনি যতক্ষণ না পর্যন্ত লিখিত কোনো প্রমাণ পাচ্ছেন এ মিটিং ক্যান্সেল করতে পারবেন না। উনি ঠিকই বলেছেন, ফিশারি সাহেব বললেন, ওপেন ভোট হবে। কিন্তু উপপ্রধান কিছুতেই রাজি হলেন না। শেষে বললেন, আমি পরেশদাকে ফোন করছি, সুদাম তুমি কথা বলো। এবারে আমি গর্জে উঠি, শুনুন দাদা, এই পঞ্চায়েতে আমি এখনো প্রধান আছি, আপনি বা আপনার পরেশদা নন, সুতরাং ফোনটা কাটুন। ফিশারি সাহেব, আপনি যদি এত টালবাহানা করেন তাহলে আমি আপনার বিরুদ্ধে জেলা শাসকের কাছে পক্ষপাতিত্বের অভিযোগ করব। কথাটা বলে আমি 3জন বিরোধী সদস্যদের দিকে তাকাই। আমার তাকানোতে ওরা বুঝে যায় যে আমি কি চাই। সঙ্গে সঙ্গে ওরাও চিৎকার করে ওঠে, ওপেন ভোট করান ফিশারি সাহেব, এখনই। ঠিক আধ ঘন্টা পর আমি আমার সেই প্রধানের চেয়ারে গিয়ে বসি, যে চেয়ারটা এতদিন কাটার মুকুট মনে হতো। সেই চেয়ারে সেদিন প্রথমবার বসে মনে হলো অনেক কাজ বাকি পড়ে আছে। জীবন যখন একটাই, তখন তাকে এভাবে নষ্ট হতে দিতে পারি না। মনে পড়ে গেল সোনামুখীতে ট্রেনিংয়ের সময় এক স্যার বলেছিলেন, এই 5টা বছর আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই 5 বছরে কোনো ভুলের জন্য যদি জেলে যেতে হয়, তো কোনো ভালো কাজের জন্য রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কারও জুটতে পারে। সবটা নির্ভর করছে আপনাদের ওপর। ম্যাডাম, আসবো? একটা মেয়ের গলা শুনে দরজার দিকে তাকাই। দেখি একটা 14-15 বছরের শুকনো মুখ দাঁড়িয়ে আছে দরজার কাছে। আমি ইশারায় ডাকি, কি চাই বলো? আমার একটা কাস্ট সার্টিফিকেটের জন্য প্রধানের দেওয়া 2-3টে ডকুমেন্টস লাগবে, ব্লক অফিস থেকে বলল।
সার্টিফিকেটটা আমার খুব দরকার ম্যাডাম, স্কলারশিপের জন্য। আমি মেয়েটিকে সঙ্গে করে পঞ্চায়েতের কর্মীরা যে ঘরে বসে সেখানে নিয়ে গেলাম। পঞ্চায়েতের সচিবকে বললাম মেয়েটির কয়েকটি সার্টিফিকেট দরকার, সব কিছু করে আমার কাছে নিয়ে আসুন, আমি সই করে দেব। আমার কাছ থেকে বিগত 3 বছরে কখনো এমন নির্দেশ আসেনি, তাই সকলেই একটু হতভম্ব হয়ে গেল। আমি সবার চোখের দিকে তাকিয়ে বললাম, আর হ্যাঁ, কাল থেকে আমাকে না জানিয়ে কেউ কামাই করবেন না। এবার থেকে এই পঞ্চায়েতে ছুটির হিসেব হবে। বেশ ভালো লাগছিল ভেতর ভেতর, একটা আলাদা কিছু অনুভব করছিলাম আমি, অনেকটা সেদিনের মতো যবে আমার মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছিল। সেদিন যখন গ্রামের কয়েকটা হাতে গোনা মেয়ের মধ্যে একমাত্র আমি পাশ করেছিলাম, সেদিনও এই একই ভালো লাগাটা আনন্দ দিয়েছিল আমায়। সেদিন বিকেলেই স্বামীর মোটরবাইকে চেপে খাতড়া ব্লক অফিসে যাই। বিডিও ম্যাডাম চেম্বারেই ছিলেন। আমাকে দেখে বেশ অবাকই হলেন, কিন্তু শিক্ষিত মানুষ, তাই অবাক ভাবটিকে কাটিয়ে ঠোঁটের কোণে হাসি এনে বললেন, আমি সব খবর পেয়েছি, এবার কিন্তু ভালো করে কাজ করে যেতে হবে। আমিও হাসি, সেজন্যই ম্যাডাম আপনার কাছে এসেছি। পিডিও সাহেবকে কয়েকদিনের জন্য আমার মাস্টারিতে দিতে হবে। মানে ঠিক বুঝলাম না। আমি ম্লান হেসে বললাম, 3 বছর কিছু না জেনে কিছু না বুঝেই জেলে গেলাম, বাকি 2 বছর কিছু জেনে শুনেই কাজ করে দেখি ম্যাডাম, কতদূর যেতে পারি। সেদিন থেকে প্রতিদিন বিকেল 4:30 পর স্বামীর মোটরবাইকে চেপে ব্লক অফিসে চলে আসতাম। পিডিও অর্থাৎ পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসারের কাছ থেকে প্রতিদিনই কারি কারি সরকারি নির্দেশনামার বই নিয়ে যেতাম, আর সারা রাত ধরে চলতো পড়াশোনা। সাকুল্যে হয়তো 2 থেকে 3 ঘন্টা ঘুমিয়েছিলাম পরের একটা মাস। আর সত্যি বলতে কি, ঘুম আসতো না। চোখ বুঝলেই মনে হতো আমি রানীবাঁধের বাপের বাড়িতে আছি, আর মা এসে এই বলবে আমায় পুলিশ এসেছে। কিন্তু একটা পঞ্চায়েতের প্রধান হতে হলে শুধু কাজ জানলেই চলবে না, তোমায় আরও কিছু করে ফেলতে হবে এর মধ্যে। বইয়ে দাগ দিতে দিতে স্বামীর দিকে তাকাই। মানে ঠিক বুঝলাম না। স্বামী শুয়েছিল, উঠে বসে। যে কোনো অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রেখে কাজ করার আসল রহস্যটা কি জানো বউ? কন্ট্রাক্টর মানে ঠিকাদারদের সামলানো। যতদিন আমাদের পার্টি ছিল রাজ্যে, সব সামলেছিল। 2011 ইলেকশনের পর বেশ কিছু ঠিকাদার রং পাল্টে ফেলে, তাই এখন যত কমপ্লেন ঝুট ঝামেলা। আমাদের এখন প্রধান কাজ হলো সব ঠিকাদারদের নিয়ে মিটিং করে আগামী 1 বছরে কে কোন কাজ করবে তার ফিরিস্তি করে নেওয়া। বাপিদাকে না জানিয়ে আমি আর কিছু করব না, আমি বলি। স্বামী তাকায়। চিন্তা নেই বউ, সব দিক সামলেই কাজটা হবে। আমি একটু ঘাবড়ে যাই। স্বামী আমার কাঁধে হাত রেখে বলে, গোড়াবাড়িতে আমি 15 বছর ধরে সব সামলাচ্ছি, তুমি চিন্তা করো না। এতদিন পার্টির জন্য সামলেছি, আজ থেকে তোমার জন্য সামলাবো। একটা কথা মনে রাখবে, আমরা যেমন রাজনীতি করে খাই, তেমনি রাজনীতিরও আমাদের মতন মানুষের দরকার। কেউই কাউকে ছেড়ে থাকতে পারে না। সেই রবিবার বিকেলেই আমাদের ঘরে গোড়াবাড়ির সব ঠিকাদারদের নিয়ে একটা মিটিং হলো। বাপিদা ছিলেন সেখানে। চা মুড়ি চপ সব ব্যবস্থা করে রেখেছিলাম আমি। সেই মিটিংয়ের আগে অবশ্য 48 ঘন্টা ধরে আমি আর বাপিদা মিলে ঠিক করি যে পঞ্চায়েতে কত টাকা আছে, কত আসবে এই 1 বছরে, আর কি কি কাজ হবে। মিটিং শেষে এক ঠিকাদার বলে, সবই তো বুঝলাম দিদি,
কিন্তু টেন্ডার করলেই তো বাইরের পঞ্চায়েতের ঠিকাদাররা চলে আসবে। তাই টেন্ডার না করে যদি লুকিয়ে চুরিয়ে কাজগুলো ভাগ করে দেওয়া যেত তো বেশি ভালো হতো। আমি হেসে বলি, দিদি বলে ডাকলেন ভাস্করদা, আর সেই দিদিকেই জেলে পাঠাতে চাইছেন? যেভাবে আর 5টা পঞ্চায়েতে কাজ হয় সেভাবেই হবে। আর বাকিটা তো আপনি সবই জানেন, খুলে বলার দরকার নেই। সকলে আমার কথায় সম্মত হয়। মিটিংয়ে পঞ্চায়েতের ওভারসিয়ারকেও ডেকেছিলাম। সবাই চলে গেলে ওকে কাছে ডেকে বলি, আজ থেকে পঞ্চায়েতে কোন কাজ আগে হবে তা সব আমি ঠিক করব। আর কোন দিন কোন স্কিম দেখতে যাবেন আমাকে বলে তবে যাবেন। স্বামীর কাছে শুনেছি ছেলেটা খুব পাকা। আমার কথা শুনে একটা বিরক্তিকর হাসি ফুটিয়ে বলে, তাহলে দিদি বলছেন আমি নিয়মের বাইরে গিয়ে কাজ করব? রুলে কিন্তু এটা লেখা নেই। আমার চোয়াল শক্ত হয় ওই হাসিটা দেখে। প্রথম কথা পাইনবাবু, আমার কাছে রুল দেখাবেন না। রুলটা যদি মেনেই চলতেন তো আমি লকআপে যেতাম না। আর দ্বিতীয় কথা হলো, আমি আপনার দিদি নই, আমাকে ম্যাডাম বলবেন। ভুলে যাবেন না যে আপনার পে বিলে আমার সই থাকে। আমার কথায় সেদিন কিছু না বললেও সেই ওভারসিয়ার বা আমি দুজনেই জানতাম যে আমার সেই দাপটের মেয়াদ খুবই স্বল্প সময়ের। আমি বেশি দিন প্রধান থাকব না, আর আমি ছিলামও না। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার ও গল্পটি আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ থাকলো। ভালো থাকবেন।